মোনারা মাথা নামিয়ে নিলেন। কথা ভুল বলেনি আপা। মৃদু কণ্ঠে আয়াতকে বলেন, তোর যেতে হবে না আয়াত, তুই এখানেই থাক। বাকিরা আফিকার কথা না শুনলেও মোনারা নিষেধের কারণ হয়তো বুঝেছেন। আয়াত বলল, কিন্তু সে যদি একা যাচ্ছে মামি, কিছু হলে? আফিকার চোখ পাকিয়ে বলেন, এ নিয়ে তোর ভাবার দরকার নেই। সন্ধ্যাকে পাঠাচ্ছি, ও যাবে সেজুদির সাথে। সন্ধ্যার মুখ থমথমে হয়ে এলো। ভেবেছিল আরিশের সঙ্গে রুদ্রদের বাড়ি যাবে। সেখানে গিয়ে রুদ্রকে পটানোর থাকবে অনেক সুযোগ, কাছাকাছি থাকতেও সুবিধা হবে। এখন কিনা সেজুদির সাথে যেতে বলছেন মা। সন্ধ্যা কাঁদো কাঁদো চেহারায় মায়ের দিক তাকাতেই আবিকা থমকে বলেন, দাঁড়িয়ে আছিস কেন, যা তাড়াতাড়ি। মায়ের মুখের উপর জবাব দেওয়ার সাহস সন্ধ্যার নেই। সে রেগে বেগে পা ছুটতে ছুটতে সেজুদির পেছন পেছন হেঁটে গেল। এই মেয়েটা হঠাৎ কি হলো আল্লাহ মালুম। কান্নাকাটির আর সময় পেল না। উফ, সব আনন্দ মাটি করলো তার। আরিশার মন খারাপটা কয়েকশো গুণ বেড়ে গেল। শব্দ করে কেঁদে ফেলল। অব্র আহত চোখে চেয়ে চেয়ে সব দেখছিল। এবারে যেন জখমটা আরো বাড়ল। বেশ বুঝলো এই কাজে সেজুতির জন্যই। আরিশার বড় আদরের একমাত্র ছোট বোন সেজুতি। সে খুব ভালো করে জানে আরিশার কতটা জুড়ে সেজুতি। আমির আর মোনারা অসহায়ের মতো অবস্থা তখন। দুই মেয়ের সামলানো এত জ্বালা। দূরে দাঁড়িয়ে সবটা দেখল রুদ্র। তীব্র ক্রোধে ফেটে পড়ছে শরীর। সেজুদির ওপর নয়, নিজের প্রতি। সাথে সেজুদির এমন আচরণে বুকটা দুখণ্ড রূপ নিল। বুঝতে পারলো সে কত বড় বাপের ভুল করলো আজ। নিজের অনুভূতিতে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি। কেন আরেকটু চেষ্টা করলো না নিজেকে আটকাতে? সে যদি চোখে মুখে এতদিনের সূক্ষ্ম ভালো লাগার ছাপটাও মুছে গেল। উল্টো মেঘটাকে ঘৃণা করবে তাকে। সত্যিই ঘৃণা করবে। হ্যাঁ, এমনই তো বলে গেল সে যদি। সাথে চরিত্রহীনও বলল। সত্যি কি সে চরিত্রহীন? না না, কখনো কোনো মেয়েকে অসম্মান করেনি। 100 হাত দূরে থেকেছে মেয়ে নামক বস্তু থেকে। তাহলে কিভাবে মেয়েটা অকপটে বলে দিল? শুধু নিজের সাথে হওয়া ঘটনাকে কেন্দ্র করে এত বড় কথা বলল। অথচ একটু গভীরভাবে দেখলো না যে কেন রুদ্র এমন করলো, কি তার কারণ। সেজদির প্রতি এই আচরণের কারণ তো ভিন্ন, আলাদা। সে যে মেয়েটাকে অজান্তেই। ভাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? অব্র কণ্ঠ শুনে রুদ্র ধ্যান ভাগলো, তবে তাকালো না ওর দিকে। অব্র উদ্বেগ দিয়ে বলল, ভাই জানো ওখানে কি হয়েছে? সে যদি কোথা থেকে। বিয়ে শেষ অব্র। অব্রের কথা থেমে যায়। হ্যাঁ ভাই, মাত্রই শেষ হলো। আমি তোমাকে অনেক খুঁজলাম, কোথাও গেছিলে তুমি? কাজে? রুদ্র ছোট উত্তর। অব্র ওর হাত পেছিয়ে ধরলো বাচ্চাদের মতো। চলো ভাই, ওদিকটা যাই, কলে বিদায়ের সময় হয়ে এসেছে। খেয়েছো তুমি? ওইটুকুন কথায় অব্র অনেক কথা বলো। রুদ্র খুব কম জবাব দিয়েছে। তার মন ভালো নেই। মেঘলা আকাশ সেখানে, যে কোনো সময় বৃষ্টি নামে ভেতরে। কিন্তু বাইরে কেউ তার টের পাবে না। এর থেকে যন্ত্রণা কি আছে? আয়েশা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে। মোনারাও মুচ্ছে যাবার অবস্থা। বাড়ির মহিলাগণ কান্নায় ভেঙে পড়েছে। বাদ যায়নি আবিকাও। আরিশা নম্রভদ্র বলে মেয়েটা তার দারুণ পছন্দ ছিল। মনে মনে চাইছিলেন আয়ানের বউ করতে। তার চোখে পানি টলটল করছে। আমির ঘন ঘন চোখ মুছছেন। সে তো আর চিৎকার করে কাঁদতে পারবে না, তবে বুকটা তো ফাটছে। প্রথমে মেয়ে বাবাদের বড় আদরের হয়। মেয়েকে দুহাতে প্রথম সেই নিয়েছিল কোলে। ফুটফুটে কন্যা সন্তানটি যখন নার্স এসে হাতে তুলে দিলেন, তখন নিজেকে মনে হয়েছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তার কদিন পরে কুটি কুটি পায়ে সারা বাড়ি হাঁটতো আরিশা। কখনো এখানে সেখানে ধপাস করে পড়তো, ভ্যা ভ্যা করে ঠোঁট উল্টে কাঁদতো। আমির অফিস থেকে ফিরলে দুহাত দূর থেকে বাড়াতো কোলে ওঠার জন্য। আর যেদিন প্রথমবার আলো বুলিতে বাবা ডাকলো, মন প্রাণ ভরে গেছিল আবিরের। এই তো সেদিনের কথা। এর মধ্যে মেয়েটি তো বড় হয়ে গেল যে এখন পরের ঘরে যাচ্ছে। সে যদি হুটুপুটি করে বায়না করতো, বাবা এটা খাবো ওটা খাবো, কিন্তু আরিশা মুখ ফুটে কিচ্ছু চাইতো না। বড্ড লজ্জা পেত। সে আজ প্রথম কেঁদে কেঁদে চাইলো, আমাকে কোথাও পাঠিও না বাবা, আমি যাব না। আমি রাখতে পারলেন না মেয়েরে চাওয়াটুকু। অচেতন আরিশাকে যখন কোলে নিয়ে গাড়িতে তুলো, আমি ডুকরে কেঁদে ফেললেন। ক্লাবের ভেতরে বোনারা ইতিমধ্যে জ্ঞান হারিয়েছেন। তাকে বুকে নিয়ে
দুপাশ থেকে বাতাস করছে সেজুতির বড় ভাবি আর ছোট ভাবি। রূপসা আর রিবিকে দেওয়া হলো আরিশার সাথে। আয়াতকে যেতে বলো, সে গেল না। শেষ সময় আবিরের অব্রর হাত ধরে জোরে জোরে কাঁদলেন, অনুরোধ করলেন, আমার মেয়েটাকে দেখো বাবা, ভালো রেখো ওকে। অব্র আশ্বস্ত করলো, আপনি চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে ভালো রাখতে। হয়তো আপনার মতো পারবো না, কিন্তু তাও সবটা দিয়ে আগলে রাখতে ওকে। আমির অব্রর মাথায় হাত বুলিয়ে দিলেন, মনে মনে নিশ্চিত হলেন ওর উত্তরে। সত্যি মেয়ে খাঁটি স্বর্ণ চিনেছে। নারীর সাথে গাড়ি উধাও হতেই আমির ধপ করে বসে পড়লেন। নেদিয়ে পড়ছে তার শরীর। কেঁদে কেঁদে মৃদু কণ্ঠে বলেন, আমার আরুমা, আমার আরুমা। রুদ্র যেন মৃত, মুখে একটা শব্দ নেই, বিশ্বন মনে গাড়িতে বসেছে। এতক্ষণে ছিল রোবটের ন্যায়, দরজা চড়ছে অথচ অভিব্যক্তহীন। উদার চোখে রাস্তা দেখছে, কিছুতেই মানতে পারছে না সেজেদের কথাগুলো। নিজের উপর ক্ষুব্ধ হয়ে মনে মনে আগুনে ঘি ঢালল। ভেতরে সততা ধিক্কার করে বলল, বড্ড বাড়াবাড়ি করে ফেলল রুদ্র। সে যদি মনে দিতে পারেনি এটা, পারবেও না। কেন করলো এরকম? তুমিও অমন নও। আমার মনে তো পাপ ছিল না। আমি যে ওনাকে সত্যটি আটকে দিয়ে বলল, সময় দিতে মেয়েটাকে। এ তো তাড়াহুড়ার কি ছিল? রুদ্র এই কথার জবাব পেল না। সত্যি তো, এ তো তাড়াহুড়ার কি ছিল? আর একটু সময় দিলে এমন কিছুই হতো না। রাস্তায়ও সে যদি কেঁদেছে, ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঢুকেছে বাসায়। সোজা রুমে ঢুকলো। সন্ধ্যায় একটা কথাও বলেনি ওর সাথে। সেও গিয়ে ঢুকলো আরিশাদের রুমে। তার মন মেজাজ দুটোই খারাপ। মন খারাপ রুদুদের বাড়িতে না যেতে পারে, আর মেজাজ খারাপ সেজুদিকে গাড়িতে উঠেও বহুবার জিজ্ঞেস করেছে কেন কাঁদছে কেন। বিয়ের উত্তর দেওয়ার নামে নেই, রাগ হওয়ারই কথা। সে যদি বালিশে বুক গুজে ফোপাচ্ছে, মাঝে স্পটে ভাসছে রুদ্রর কানে আসার দৃশ্য। তখন রুদ্রের এমন আচরণ মেনে নিতে পারছেন না। সবসময় লোকটাকে দেখেই এরকম। হুট করে সে এমন কিছু করবে এ কি স্বপ্ন ভেবেছিল? রুদ্র তো ওকে দেখতেই পারে না, বলা যায় রুদ্র শত্রুও। ঝগড়া করতে মুখিয়ে থাকা লোক রুদ্র। সে দুটোকে দেখলেই তেতে আসা স্বভাব যার, সে কেন এমন করলো? নিশ্চয়ই রাগের বশে প্রতিশোধ নেওয়ার অন্ধ হয়ে তার হুকুম অমান্য করে সে যদি সেরেছিল কি না, মহাপাপ করে ফেলছে। প্রতিশোধের তপ্ততায় জ্ঞান লোপ পেয়েছে লোকটার। তাই বলে এই মেয়ের সাথে এরকম কিছু করতেও বাধে না। যে একেবারে ঠোঁটে চুমো খেয়ে বসেছে, নির্লজ্জতায় একটা সেবা আছে। সে যদি কান্না শুধু বাড়ছে। একে তো রুদ্র, দুয়ে আরিশা। বোনটাকে আসার সময় একটু জড়িয়েও ধরতে পারলো না। নিশ্চয়ই অনেক কেঁদেছিল। মনে পড়লো সেই সোনা আরিশার কথাটুকুন, আমার সাথে যাবে না সেজুতি। এটা ভেবে আহাজারি করছে সেজুতি। সব রাগ গিয়ে জমা হচ্ছে রুদ্রের উপর। কেন লোকটা এমন করলো তার সাথে? জীবনে আর মুখ দেখবে না ওই লোকের। প্রথম দেখা রুদ্র ঠিকই চিনেছে। রুদ্র আসলেই জঘন্য। মানুষের ভালোবেসে চুমো খায়, আর লোকটা রাগ দেখাতে মেটাতেই চুমো খেলো, তাও প্রতিশোধ দিতে, শাস্তি দিতে। এটাও কি মানা যায়? এতদিনের জমানো ভালো লাগাটুকু এক নিমিষে শেষ করে দিল। এই লোককে দেখলে তার বুক ধুকপুক করে। ভাবতেই সে যদি রাগ লাগছে। যে লোক প্রতিশোধ দিতে শত্রুকে চুমো খেতে পারে, সে অন্য মেয়ের সাথে না জানি কি কি করবে। সে যদি ভগ্ন কণ্ঠে বিড়বিড় করলো, চরিত্রহীন, চরিত্রহীন। স্তব্ধ রাত, প্রায়শই মানুষ গভীর ঘুমে তলিয়ে, অথচ রওশন বাড়িতে হল্লাহুলি কমতি নেই। নতুন বউ ঘরে তোলার রাত একটা দুটো তাদের কাছে কোনো সুবিধা করে উঠল না। পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সবে রাত 8টা। ঠিক 2:30টায় অব্র ঘরে ঢুকলো। বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে আরিশা। রজনীগন্ধা আর গোলাপের ঘেরানের কক্ষে সর্বত্র নিবু নিবু মোমো জ্বলছে। অব্র ছিটকেনি টেনে নিয়ে ঘুরতেই চমকে ওঠে। আরিশা একদম সামনে দাঁড়িয়ে। অব্র বুকে থুতু ছেটালো, দপদপ করে লাফাচ্ছে বুক। ভয় পেয়েছে সে। এই মেয়ে ভূতের মতো সামনে এলো কেন? এই মেয়ে ভূতের মতো সামনে এলো কেন? বিছানা থেকে নেমেছেই বা কখন? আর এলো তো এলো, এমন কটমটে চেহারা দেখছে কেন ওকে? অব্র ভাবনার তল খোঁজার আগে আরিশা চট করে তার পায়ে সালাম করলো। এতে অব্র চমকেছে, তবে একটু ঠিক ছিল। পরে ঘটনার জন্য পুরোপুরি হতভম্ব হলো সে। আরিশা সালাম করার সময় পায়ে জোরে সোরে একটা চিমটি কেটেছে।
অব্র আউজ করে চিৎকার করে দূরে ছিটকে গেল। উহ, কি করলে? আরও লেগেছে তো। অব্র কণ্ঠ নরম। আরিশার দাঁত পিষে বলো, লাগার জন্যই তো দিলাম। কেন? কি করেছি আমি? অব্র অসহায় চাহনি। আরিশা একদম অব্র শেরওয়ানি কলার টেনে ধরলো। অব্রর চোখ রসগোল্লা হয়ে এলো। টানার বেগে মাথার পাগড়িটা নড়ে বড়ে হয়ে পড়ে গেল মাটিতে। দুজনের সে খেয়াল নেই। আরিশা দাঁত চিবিয়ে বলল, কি করেছো তুমি? কি করেছো জানো না? অব্র বোকা বোকা চাহনি মাথা নাড়ল। সে জানে না। আরিশা তেতে বলল, নেকা সাজছ? পুরুষ মানুষ আবার ন্যাকামো কোথা থেকে পায়? বিয়ের আগের দিন রাতে গিয়ে আমাকে কাঁদিয়ে এলে, ভুলে গেলে সেসব? অব্র দাঁত কেলিয়ে হাসলো। আরিশা জলে উঠে বলল, বলদের মতো হাসছো কেন? অব্র দাঁত বন্ধ হলো তৎক্ষণাৎ। ঠোঁট উল্টে বলো, এভাবে বলছো আমায়? আরিশা হঠাৎই অব্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। উল্টো ঘুরে গেল। যেটা অব্র ভালো লাগেনি। এতক্ষণে এত কাছে থাকাটা ঠিক ছিল আরিশার। আরিশার কাঁধে হাত রাখলো। অমনি আরিশার তেলে বেগুনে জ্বলে উঠল। সাবধানে করছি, একদম ছোবে না আমাকে। অব্র অবাক কণ্ঠে বলো, এ বাবা, এ কি কথা? ছোবে না কেন? তুমি আমার বিয়ে করা বউ তো। আরিশা ঘুরে তাকালো। ভুরু নাচিয়ে বলল, বউ? কিসের বউ? তুমি তো বিয়ে ভেঙে দিতে বলেছো। দাওনি তো। দিতে পারতাম। আমি জানি তুমি দিতে না, বিশ্বাস ছিল। অব্র ভাব নিয়ে মাথার চুল উপরে ঠেলল। একদম মিথ্যে বলবে না, ফালতুলো কোথাকার। আরিশার চোখ ভিজে এলো অভিমানে। অব্র ব্যস্ত হয়ে ছুতে গেল, আবারও সরে গেল ও। বলেছিলাম না ছুতে। পরক্ষণে ডুকরে কেঁদে উঠল। নির্মর্ম পাষাণ লোক একটা। বলে কিনা বিয়ে ভেঙে দেওয়া, আরও চালচুলোহীন ছেলেকে বিয়ে করতে চাইবে না নিশ্চয়ই। আমি কি কখনো চুলোর খবর জানতে চেয়েছি ওনার? কখনো চাইনি। অন্যের মতো ভালোবাসার এই প্রতিদান দিলে যখন, তখন সে লোকে আমাকে ছোঁয়ার কোনো অধিকারই নেই। আমি কারো বউ না। যদি সত্যি সত্যি বিয়ে না হতো, তখন এ ঘরে একা থাকতো না। এখন ঠিক যে সেখানে থাকে যেন। খবরদার আমার ধারের কাছেও যেন না ঘেসে। স্বামীকে সালাম করতে না হয়, তাই না? নিহাত নিয়ম রক্ষা। না হলে আমার বয়ে গেছিল। কেউ যদি আমার বিনা অনুমতি রাতে আমাকে ছুতে আসে, একদম মেন পয়েন্টে মেরে দেবো বলে দিলাম। হ্যাঁ। আরিশা থামলো। পা ছুটতে ছুটতে হেঁটে গেল বিছানার দিক। অব্র হাঁ করে শুনছিল। সবই ঠিক আছে, কিন্তু লাস্টের টুকু শুনে মাথা কেমন ভন ভন করছে। কি সাংঘাতিক মেয়ে! আঘাত করার জন্য কোথায় কোথায় নজর এদের। আরিশা গায়ের গলার বাটি সব আগে খুলে রেখেছে। লাগেজ থেকে একটা সুতির শাড়ি বের করে ধপধপে পা ফেলে ঢুকে গেল ওয়াশরুমে। যেতে যেতেই অব্রকে মুখ ভেঙচিয়ে দিয়েছে। অব্র শুধু অবাক চোখে দেখলো। আরিশাকে মানবে কি? ও রাগ দেখেই তো ভরকাচ্ছে। এ মেয়েকে শান্তশিষ্ট। শেষে তো বের হলো লেজ বিশিষ্ট। বাইরে হইচইয়ের আওয়াজ শুনে অব্র ধ্যান ভাঙল। যত্র দরজা খুলে উকি দিল। চেঁচামেচির শব্দ অনেকেই এলো। এখন কাউকেই দেখছে না। হঠাৎ দেখছে আসিফ সিঁড়ি বেয়ে উঠছে। হতদন্ত পাই। অব্র ওকে দেখে বেরিয়ে গেল। কি হয়েছে রে আসিফ? ওভাবে ছুটছিস কেন? আসিফের পা থেমে গেল। গোল চোখে চেয়ে বলল, এ কি অব্র ভাইয়া, তোমার নাচ বাসর রাত বের হয়েছে কেন? অব্র লজ্জা পেল। ছোট ভাইয়ের মুখে বাসার শব্দটা শুনলেই হয়তো গলা ছেড়ে বলল, এ দোকানে তো ছোটাছুটির শব্দ পাচ্ছিলাম কেন? কি হয়েছে? আর তোকেই বা এমন দেখাচ্ছে কেন? যেন জগৎ সংসার উল্টে গিয়েছে। আসিফ হাঁসফাঁস করে বলল, গিয়েছেই তো, রুদ্র ভাই অসুস্থ হয়ে পড়েছেন। এটা কি জগৎ সংসার উল্টানোর থেকে কম? অব্র আটকে উঠল। কি, ভাই অসুস্থ? কখন থেকে? এই তো একটু আগে। মা ডাকলেন সবাইকে। ভাইয়ার শ্বাসকষ্ট আসিফের কথা সম্পূর্ণ করতে পারল না। অপর তার আগে ছুট লাগালো রুদ্র ঘরের দিক। আসিফও ছুটল। ছুটতে ছুটতে বলছিল, ভাইয়া বাসর করবে না? অব্র চোখ রাগালো। চুপ কর বেয়াদব। আসিফ চুপসে গেল। অব্র বিড়বিড় করে বলো, ভাই অসুস্থ, ও আগে বাসর দিয়ে। রুদ্র বাড়ি ফিরে সোজা রুমে এসেছে। কারোর সঙ্গে একটা কথাও বলেনি। ধরম করে দরজা চাপিয়েছে। তবে ছিটকেলেও টানেনি, ফ্রেশও হয়নি। এলোমেলো পায়ে কতক্ষণ পায়চারি করলো। কাউচে বসে মাথার চুল টানলো। তবুও যদি রাগটা কমে, কমছেই না, উল্টো কষ্টের সাথে সাথে রাগটাও চড়া হচ্ছে। এরপর ব্যালকনিতে গিয়ে ডিভানে বসলো। হাতে দিল আস্ত এক প্যাকেটের সিগারেট। একটা একটা করে শেষ করলো সব।
ধোঁয়া ছাড়লো আকাশে। এ তো মন ভরল না। উঠে এসে আর এক প্যাকেট সিগারেট নিল। সেটাও শেষ। স্টেজে ছাই না ফেলে সব বারান্দা বেজেতে ছড়িয়ে ছিটিয়ে ভরিয়ে ফেলছিল। এতগুলো সিগারেট কোনো সুস্থ মানুষ হজম করতে পারে? তাও একসাথে? রুদ্র পারল না। একেবারে দম আটকে এলো। শ্বাসকষ্ট শুরু হলো। কাঁচতে কাঁচতে রুমে এলো। শুয়ে পড়ল বিছানায়। ইচ্ছে করে ইনহেলার দিল না। কারো প্রতি চরম যে তার নিজের প্রতি রাগে এভাবেই শাস্তি পেতে মন চাইল। তখন রুমে ঢুকলো ফারহানা বেগম, আনছুর কবিরের স্ত্রী। হাতে খাবার এনেছেন। রুদ্র ক্লাবে কিচ্ছু খায়নি। কে জানে কেন। ভাগ্যিস এনেছিলেন। তবেই না দেখতে পেলেন রুদ্রর অবস্থা। কাঁচতে কাঁচতে নেতিয়ে পড়া রুদ্রকে দেখে তার হাত পা কেঁপে উঠল। ছেলেটার এই ছোটবেলা থেকে সে পরিচিত এসবে। ভাতের থালাটা কোনো রকম টেবিলের উপর রেখেই ছুটে গেলেন রুদ্রর কাছে। চেঁচিয়ে আর্তনাদ করে ডাকলেন সবাইকে। সবাই ছুটে আসার শব্দটা অবরোধ পেরিয়েছিল তখন। রুদ্র টান টান হয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে ওকে। পাশেই চিহ্নিত আদেশ ফারজানা বেগম অভ্র, আর তার একটু দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে আরিশা। বাকিদের আদেশ পাঠিয়ে দিয়েছেন ঘুমাতে। রাত তো কম হয়নি। অভ্র বললেন কয়েকবার। অভ্র এক কথা, সে যাবে না, বরং জেদ করলো রাতটা রুদ্রর সাথেই থাকবে। আদেশ আপত্তি জানালেন, সাথে ফারহানা বেগমও। বিয়ের প্রথম রাত বউ ছাড়া কাটাবে কেমন দেখায়? তাছাড়া আরিশা কি ভাববে? এ রাত নিয়ে মেয়েটার অনেক স্বপ্ন ছিল নিশ্চয়ই। কিন্তু আরিশা কিছু বলেনি, মন খারাপও করেনি। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারহানা বেগম আর আনিসুল অব্রর সাথে না পেরে আরিশাকে বললেন ঘুমাতে যেতে। মেয়েটার উপর থেকে তো কম ধকল গেল না। আরিশা যেতে ইচ্ছে করছিল না, কিন্তু শ্বশুর শাশুড়ির আদেশ, তাই আর দাঁড়ালো না। গুটি গুটি পায়ে রুমের দিকে এগোলো। অব্র আনিসুল আর ওনার স্ত্রীকে একটা সময় জোর করে পাঠিয়ে দিল। এই মানুষ দুটো বিয়ের কদিনে অনেক খেটেছে, এক ফোঁটাও বিশ্রাম পায়নি। এত মানুষের খাওয়া দাওয়া হেসে সবটা সামলাচ্ছে ফারহানা বেগম একা হাতে। যদিও অনেকই ছিল, কিন্তু প্রধান ছিলেন উনি। এখন তাদেরও বিশ্রাম প্রয়োজন। ওনারা বেরিয়ে গেলে অব্র দরজা ভিড়িয়ে রুদ্রের পাশে এসে বসলো। কতক্ষণ মাথায় হাত বোলালো রুদ্রর। এরপর উঠে রুমে গেল শেরওয়ানি পাল্টাতে। গিয়ে দেখলো আরিশা কাত হয়ে ঘুমাচ্ছে, মাথার নিচে এক হাত। অভ্র কাভার থেকে টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকলো। জামা কাপড় পাল্টে বের হওয়ার আগে ঘুমান্ত আরিশার কাছে গেল। অতি সপ্তপর্ণে চুমো খেলো আরিশার কপালে গালে। আস্তে আস্তে ওভাবেই বের হলো রুম ছেড়ে। যাবে, টের পেলেই সর্বনাশ। অভ্র যেতেই আরিশা মুচকি হাসলো। নতুন বিছানা বলে এতক্ষণও ঘুম আসেনি। অভ্র আশা থেকে চুমো দেওয়া সব টের পেয়েছে। আরিশা চোখ মেলে দরজা দিক ফিরল। মনে মনে বলল, দারুণ জব্দ করেছি তোমায়। আরও কদিন শাস্তি দেব, তারপর ক্ষমা। অবশ্য কিসের ক্ষমা, তুমি তো ভুলেই স্বীকার করোনি। হ্যাঁ। রাতে অভ্র রুদ্রের হাতে পায়ে তেল মালিশ করে দিল। একটা সময় গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল রুদ্রর মাথার কাছে। তার একটু পর আরিশা রুমে ঢোকে। এরপর চোরের মতো পা টিপে টিপে অভ্রর মুখের সামনে হাত নেড়ে চেড়ে নিশ্চিত হয়ে ঘুমিয়েছে ও। আরিশা দুজনের বুক সমান কাঁথা টেনে দিয়ে নিজেও ঘুমায় রুদ্রর পায়ের কাছে। ভোর হতে না হতেই আবার উঠে রুমে যায়। অভ্র রুদ্র ঘুণাক্ষরে টের পায়নি সব। সকাল হতে না হতেই ও বাড়ির রুদ্রর অসুস্থ হওয়ার খবর পৌঁছালো। স্বয়ং আনিসুল কবির ফোন করে জানালেন সে কথা। মূলত বিয়ের পরের দিন মেয়ে জামাইয়ের শ্বশুরের সাথে দেখা করার একটা রেওয়াজ আছে, কিন্তু অভ্র ছাপ বলে দিয়েছে রুদ্রকে অসুস্থ রেখে সে যেতে পারবে না। তাই আনিসুল কবির ফোন করে বলে দিলেন। একথা অবশ্য রুদ্রর কর্ণকুহল হয়নি, তাহলে অভ্র ছাপ বের করে দিত। খবরটা পাওয়া মাত্র সবাই চিন্তায় ডুব দিলেন। রুদ্রের জন্য সমবেদনা জানালেন। শুধু কি তাই, আমি সব বাড়ির পুরুষগণ বেরিয়ে পড়লেন ওকে দেখতে যেতে। এই এত সময় পর সন্ধ্যা এলো সিঁদুর কাছে। বিয়ে থেকে এসে একবারও আসেনি। রুদ্র অসুস্থ শুনে দেখতে যেতেও পারেনি। নিজের দুঃখটা প্রকাশ করার তো একটা লোক চাই, আর সেটা নিঃসন্দেহে সেজুতি। কারণ ও একমাত্র জানে সন্ধ্যার মনের কথা। সে যদি তখন ঘুমিয়ে সারা রাত এপাশ ওপাশ করে বলে ঘুম হয়নি। রুদ্র চিন্তায় এতই মগ্ন ছিল যে ঘুম ধরার দেওয়ায় দু চোখ। সন্ধ্যা এসে সে যদিকে ঘুমের মধ্যে ঠেলতে শুরু করলো।
সাথে ডাকলো, এই সেজদি ওঠ, ওঠ না, একটা কথা বলবো। বিরক্ত হয়ে তাকালো সেজদি। সন্ধ্যার মুখটা ঘুমো ঘুমো চোখে দেখে বুড়ো বলল, বিরক্ত হয়ে তাকালো সেজদি। সন্ধ্যার মুখটা ঘুমো ঘুমো চোখ দেখে বুড়ো বলল, কি হয়েছে? সন্ধ্যা উত্তেজিত। ওভাবেই বলল, জানিস ও বাড়িতে কি হয়েছে? রুদ্র অসুস্থ হয়ে পড়েছেন। সে যদি প্রথমে চোখ পিটপিট করলো, অর্ধেক ঘুম ভাঙার সময় লাগলো ঠাউর করতে। যখন বুঝলো এক ছুটে পালিয়ে গেল ঘুম, লাফিয়ে উঠে বসলো। উদ্গীত কণ্ঠে বলল, কি, কখন, আর তুমি কি করে জানলে? সন্ধ্যা তিক্ত চোখে তাকালো। সে যদি এরকম কেন করলো? এরকম তো তার করার কথা। কিন্তু বেশি সময় ভাবলো না। লোকটা সেজুতির বস, বোনের ভাসুর, চিন্তা হতেই পারে। জবাব দিল দ্বিগুণ উতলা হয়ে, হ্যাঁ। তবে আর বলছি কি, কাল রাতে নাকি শ্বাসকষ্ট উঠেছিল। উনি কি হাঁপানি রোগী নাকি? সে যদি উত্তর দিল না, দূরের দেওয়ালে থমথমে মুখ দিয়ে চেয়ে রইল। সন্ধ্যা নিজেই বলল, সকালে ওনার মামা ফোন করেছিলেন। তারপরেই তো তোর বাবা, আমার বাবা, রূপসা বাবা, মানে সব বাবারা মিলে গিয়েছেন ওনাকে দেখতে। মনে হয় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। আহারে, সে যদি মুখ জুড়ে অন্ধকারের বিচরণ। রুদ্র শ্বাসকষ্ট উঠলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা স্বচক্ষে একদিন দেখেছিল। কালও নিশ্চয়ই অবধি ছটফট করেছিল লোকটা। ইস! সন্ধ্যা সেজদিকে ধাক্কা দিল। কি রে, নির্বাক চলচ্চিত্র বনে গেলি না কেন? হুম, না কিছু না, শুনেছিলাম তোমার কথা। শুনেছিলি? তা শুনে কি লাভ হলো? কাল তো তোর জন্য আমি ও বাড়ি যেতে পারিনি। কেঁদে কুঁদে সব আনন্দ নিজের সাথে আমারটাও মাটি করে দিলি। এখন কি করে যাব? যেতে তো চেয়েছিলাম বাবাদের সাথে, ওনাদের দেখতে। সব কাজে বাগড়া দেওয়ার জন্য আমার মা আছেন না? একদমই বর্জ্য করে ধমক ছুড়ে বললেন, এ পাও রাখবি না বাইরে। ও বাড়িতে জোয়ান ছেলেরা গিজগিজ করছে। শিয়ানার ডাঙ্গন বেয়ে এখন অঘটন ঘটুক, তারপর ব্যাস আমার যাওয়ার দফা রফা। সন্ধ্যা দীর্ঘশ্বাস পেল। শেষ দিন থেকে প্রথম অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পেয়েও এখন আর আশানুরূপ পেল না। মেয়েটা তার দুঃখ পায়নি। সন্ধ্যা মজা পাচ্ছিল, ঠিকঠাক জমছিল ব্যাপারটা, তাই কথা বাড়িয়ে চলে গেল। সে যদি মেরে থাকলো কতক্ষণ। ও বাড়িতে এখন তার নিজেরই যেতে ইচ্ছে করছে। একবার রুদ্রকে দেখতে মন চাইছে। হঠাৎ এমন অসুস্থ হলো কেন লোকটা? সে যদি ব্যস্ত হাতে বালিশের তল থেকে ফোন বের করলো। আরিশা তোমরা কল দিল, ভিডিও কল। সে যদি কল দেখে কয়েকবার ধরল না আরিশা। অভিমানে ভিজে তার মন চুপচাপে হয়ে আছে। পরক্ষণে গতকালের সেজুদের কান্নাকাটির কথা মনে করে রাখলো। সেজুদের প্রতিবিম্বি স্ক্রিনে ভেসে উঠতে মুখ গোমড়া করে বলল, কাকে চাই? সেজুতি ছটফট মন দিয়ে কিছুই বলতে পারল না। রুদ্র কথা ডিরেক্ট জিজ্ঞেস করলো, আপু কি বিচ্ছিরি ভাববে ফুপির মতন? এটা ভেবে মুখ থেকে কথা আসছে না। ফোনের ওপাশ থেকে আরিশা ওর হাব ভাব টের পেল। এ পর্যায়ে স্বর খানিক নরম করে বলল, কিছু হয়েছে? না আসলে, কেমন আছিস? আমি কেমন আছি তাতে কার কি? কেউ তো আমার সাথে এলো না। আয়েশা কণ্ঠে অভিমান। সে যদি মৃদু হেসে বলল, রাগ করিস না আপু, আমার নিজেরই অনেক ইচ্ছে ছিল তোর সাথে তোর শ্বশুরবাড়ি যাব, কিন্তু হঠাৎ একটি কাণ্ড হলো। কি হয়েছিল? কিছু তো বলিস নি, তাহলে বুঝবো কি করে? ওসব এখন ছাড়, শুনলাম স্যার অসুস্থ। পরের টুক মিনমিনে করে বলো, সে যদি? আয়েশা চেহারা দুঃখী হয়ে এলো। হ্যাঁ রে, অনেক অসুস্থ ছিলেন। অ্যাজমা আছে নাকি ওনার? আমি তো জানতাম না। শোরগোল শুনে বের হলাম। গিয়ে দেখি সারা মুখ চোখ লাল টকটক করছিল। চোখ টোক ফুলে এলাকার। কি একটা অবস্থা! যদি দেখতি, ইনহেলার দিয়েও কম ছিল না। পরে তোর ভাইয়া ঘুমের ওষুধ দিল। শেরজির মুখ কালো মেঘ ছোটাছুটি লাগালো। বিচলিত কণ্ঠে বলো, হঠাৎ এরকম কেন হলো? বিয়েতে তো সুস্থই দেখলাম। জানি না রে সোনা, আমি তো চেঞ্জ করছিলাম। এখন কেমন আছেন? ঘুমাচ্ছেন? উঠলে বলতে পারবো। সে যদি ঠোঁট ভেজালো জিভ দিয়ে। থেমে থেমে বলল, ওনাকে একটু দেখাবি? তবে উনি যেন বুঝতে না পারেন। দেখবি? আচ্ছা দাঁড়া। আরিশা ফোন হাতে নিয়ে রুদ্র রুমে গেল। রুমের দরজা ভেড়ানো ছিল। আরিশা মাথা ঢুকিয়ে উকি দিল ভেতরে। অমর কোথাও নেই। রুদ্র একাই রুমে, গভীর ঘুমের তলিয়ে। যাক, ভালোই হয়েছে। আরিশা আস্তে আস্তে রুমে ব্যাক করে ক্যামেরা রুদ্রকে দেখালো। রুদ্রকে ঘুমাতেই প্রথম দেখলো সেজদি।
কি নিষ্পাপ লাগছে মুখটা। সেজদি একযোগে চেয়ে থাকলো, ভুলে বসলো আরিশার কথা। রুমে হঠাৎ ওর আগমনে আরিশা নড়ে ওঠে। বেখানে লাইন কেটে যায়। সেজদি রুদ্রের মনোযোগ দিয়ে দেখছিল। এমন এত সময় হঠাৎ লাইন কেটে যাওয়ায় ব্যাঘাত ঘটলো এতে। মন মেজাজ দুজনেই ভীষণ রকম খারাপ। তবে কিছু বলল না, ফের কলও দিল না। রুদ্র হচ্ছে মায়া, লোকটার মুখ জুড়ে মায়া, দেখলে শুধু দেখতেই মন চায়। না না, আমার চরিত্রহীন লোকের থেকে 100 হাত দূরে থাকা উচিত। কিন্তু কি করে থাকবো? পরশু তো আবার অফিস, 7 দিনে ছুটি ফুরিয়ে আসছে, সাথে গড়িয়ে আসছে রুদ্র কাছাকাছি থাকার সময়। রুদ্র পুরোপুরি সুস্থ হলে বিকেলে, একটু পরে নেতিয়ে পড়েছে ছেলেটা। রাগের বশে 2 প্যাকেট সিগারেট খাওয়ার ফল ভুগছে ভালোই। ফারহানা বেগম কথা মাথা খারাপ, রুদ্র কি খাবে তাই নিয়ে। এতে তো খাওয়ার প্রতি বাড়িতে রুদ্র উপযুক্ত সে কিচ্ছু পাচ্ছেন না, এলার্জিজনিত কিছু। তো দিতে পারবেন না? কি দেবেন তাহলে? শুধু মুরগির মাংস দিয়ে খেতে পারবে? এমনিতে রুদ্র ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছ খান না। তার খাওয়া থেকে না খাওয়ার লিস্টে অনেক বড়। এই জন্য ফারহানা বেগম হিমশিম খাচ্ছেন। পরে আর উপায় না পেয়ে এক বাটি মুরগির মাংস, অন্য মাংসের এই জন্যই ফারহানা বেগম হিমশিম খাচ্ছেন। পরে আর উপায় না পেয়ে একটি বাটি মুরগির মাংস আর একটি বাটি ফুলদানি মুরগির মাংস আরও একটি বাটি ফুলকপির টমেটোর ঝোল তরকারি নিয়ে রুদ্র রুমে দিয়ে আসলো। এটুকুর জন্য আলাদা রান্না করেছেন তিনি, বাকিদের খাওয়া তো ভিন্ন। রুদ্র চুপচাপ খেলো, কোনো বিরক্ত দেখালো না, বরং আজ মজা নেই খেয়েছে। কাল রাত থেকে না খেয়ে পেট নিয়ে ক্ষুধায় ঘূর্ণিঝড়। তবে কারোর সাথে তার কোনো বাক্য বিনিময় ছিল না। শুধু যে যতবার জিজ্ঞেস করেছে এখন কেমন লাগছে, উত্তর ছোট করে বলছে হ্যাঁ। অব্র রুমে সারা রাত ছিল, শুধু রুদ্র রেগে গেল। গভীর কণ্ঠে ডেকে পাঠালো ওকে। কাতক বকাঝকা ও করলো, নতুন বউ রেখে কেন তার কাছে যাবে। কেউ জানেনি ও বাড়িতে। অমর মাথা নিচু করে রেখে শুনলো, কোনো জবাব দিল না। রুদ্র বলতেই অমর দাঁত কেলেই হাসলো। হেসে হেসেই বলল, ভাই মামি দারুণ পায়েস রেঁধেছেন, খাবি নাকি? দাঁড়াও, তোমার জন্য নিয়ে আসছে। রুদ্র বোকা বনে গেল, ভুরু কোচকালো। কাকে বকলো এতক্ষণ? অমর বেরিয়ে গেছে, তবে মনে মনে ভীষণ খেপেছে আসিফের উপর। ওরে তো পাকামো কিসের? ঠিক ভাইয়ের কানে কথাটা তুলল, একবার পায় হতচ্ছাড়াটাকে। অভ্র যেতেই রুদ্র মুচকি হাসলো। ভেতরে ভেতরে একরাশ ভালো লাগা চেয়ে আছে। হোক তারা পর, হোক রক্তের টান নেই, তাতে কি? এই যে ভালোবাসা আছে এটাই সব কিছু। বৌভাতের দিন, সে এক বিরাট এলাহি আয়োজন। তদারকিতে ছিল স্বয়ং রুদ্র আর ছিলেন আঞ্চুর কবির। ছোট ভাইয়ের বিয়েতে এক ফোঁটাও কার্পণ্য করেনি রুদ্র, যেভাবে পেরেছে টাকা ঢেলেছে। আজকের মিডিয়ার লোকজনও ডাকলো, এতদিন ডাকেনি, যেহেতু অনুষ্ঠান দুই পরিবারের সম্মানই ছিল। আমির হয়তো পছন্দ করতেন না, কিন্তু আজকের আয়োজন তাদের একস্রত। তবে আনিস চাইলে মিডিয়া আসুক, তিনি গাইগুই করছিলেন। এ নিয়ে রুদ্র কারণ জানতে চাইলেও বলতে পারেনি। মূলত তার আপত্তির কারণ রুদ্র বড় ভাইকে রেখে ছোট ভাই আগে বিয়ে করেছে, এই খবর মিডিয়া কিভাবে ছড়াবে সেই ভেবে সে আতঙ্কিত। ওদের বিশ্বাস আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। তাই রুদ্র ও আর গায়ে মাখিনি তার আপত্তি। পাল্লা থেকে দুটো মেয়ে এনে আয়েশাকে বাড়িতে সাজানো হয়েছে। অবরাজ পরনে ফর্মাল ড্রেস আপ, কালো কোট প্যান্ট, ভেতরের শার্টটা আরিশার নীল বেনারসির সাথে ম্যাচিং। দুজনকে স্টেজের পাশাপাশি বসানো হলো। অনুষ্ঠান শুরুর একটু পর আয়েশার মুখে হাসি হাসি থাকলেও অব্রর মেজাজ একটুও ভালো না। তার একমাত্র কারণ আয়েশা ভেবেছিল বাসর রাতের মান অভিমান শেষ হবে, কিন্তু হয়নি। রুদ্রর অসুখের রাতটা পার হলো। এতক্ষণ থেকে আয়েশা এক সেকেন্ডও দাঁড়িয়ে তার কথা শুনে না। শুনবে কি? সে রুমে ঢোকা মাত্র বেরিয়ে যায়। সারাদিন ফারহানা বেগম আর ওর মেয়ে কাজিনদের সাথে গল্প করে। গল্প না পেলে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখার অজুহাত খোঁজে। অপর দুদণ্ড ফুসরত পায় না আরিশাকে বোঝানোর। তার সারাদিনের ব্যস্ততা শেষ হয় অপর ঘড়ি বেয়ে যাওয়ার পর। ঘুম ভেঙে সকালে বউটাকে পাশে পেল না। মেয়েটা যে কখন ঘুমালো কখন উঠলো আদৌ জানে না অব্র। এসবে কোনো মানে হয়? পাশে সুন্দরী বউ ঘুমাবে, তাও তার প্রেম করে বিয়ে করা বউ। দু চোখ ভরে দেখবে সে, একটু আদর করবে, তার কোনো সুযোগই দিচ্ছে না মেয়েটা। এখন তো নিজের মাথায় নিজেই বাড়ি দিতে মন যাচ্ছে। কেন? সেদিন সত্যবাদী যুধিষ্ঠির শাস্তি গেছিল। কেন কেন কেন?
অব্র মন করেছে সে আরিশার মান ভাঙাবে ভাঙাবে। আজ না হোক, কাল তো হবে। বিয়ের ঝঞ্ঝাট শেষ হলে বাড়ি খালি হবে, সবাই ফিরে যাবে। তখন কি করবে আরিশা? হ্যাঁ, রুদ্র সবকিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত। মূলত আজকের কাজ সব যেচে নিজের ঘাড়ে তুলেছেন, সফলও হয়েছেন তার উদ্দেশ্যে। ব্যস্ততারা একটু সামলে উঠেছেন গত পরশু ঘটনাটি। কিন্তু যখন আরিশাদের বাড়ি থেকে সবাই এলো, অথচ সেজুদিকে দেখলো না। তখনই পায়ের রক্ত মাথায় উঠে গেল রুদ্রর। কায়দা করে আমিরকে জিজ্ঞেসও করলো ওর কথা। যেহেতু রুদ্র তার মেয়ের বস, তাই ব্যাপারটা সহজ হলো। আমির জানালেন সেজুতির মাইগ্রেনের সমস্যা আছে, সকাল থেকে ব্যথা, উঠে দাঁড়াতেও পারছে না, তাই আসেনি। রুদ্রর আগে চোখ বন্ধ হয়ে এলো। মাথা ব্যথা যে নিতান্তই একটা অজুহাত, খুব বুঝলো সে। একটা চুমু দিয়ে এ তো কাহিনী কি আছে যে এভাবে গা ঢাকা দিতে হবে? নাকি ভেবেছে আজকেও রুদ্র একই কাজ করবে? ভাবতেই পারে চরিত্রহীন বলে কথা। এবার আর রুদ্র চুপ থাকতে পারবে না। আনিসকে আর্জেন্ট কাজের সূত্র দেখিয়ে সোজা গাড়ি নিয়ে বের হলো। গন্তব্য এখন সেজুতিদের বাড়ি। আর উদ্দেশ্য সেজুতির সাথে ভয়ানক একটা বোঝাপড়া। আজ তো মেয়েটাকে বুঝিয়ে ছাড়বে কত ধানে কয়টা চাল, আর কত মরিচে কত ঝাল। খালি বাড়ি, একদম শুনশান। দেওয়ালের রং ঘষে মেঝেতে পড়লেও শোনা যাবে সে শব্দ। পুরো বাড়িটা একা সেজুতি। কপালে আটসাট করে ওড়না বেঁধেছে, একটা ছোট্ট কাপড়ে বরফের কুচি পেঁচিয়ে পট্টি বানিয়েছেন। ক্লান্তিহীন হাতে ধরে রয়েছে মাথার তালুতে, তবু যেন লাভ হচ্ছে না। মাথার রগগুলো ছটাচ্ছে, দপদপ করে লাফাচ্ছে সব। সকাল থেকে রুদ্রের জন্য চিন্তা, আর বাড়ি ভর্তি মানুষজনের শোরগোলের ফলেই মাথা ব্যথা। তাই আর যেতে পারল না বোনের বৌভাতে। যদিও গতকাল অবধি যাবে না ভেবেছিল, কিন্তু সকালে সেই সিদ্ধান্ত পাল্টালো। প্রথমত আরিশার জন্য, আর দ্বিতীয় কারণ দিয়ে অনিশ্চিত। আজকাল অনেক ব্যাপারে সে অনিশ্চয়তায় ভুগছে। রুদ্র আজকাল ভালো লাগে নাকি আগের মতো খারাপ লাগে, কোনোভাবেই যে কোনো একটা অপশন চুজ করতে পারে না। যখন জোর দিয়ে মনকে বোঝায় হ্যাঁ রুদ্রকে খারাপ লাগে, তখনই মনটা বেঁকে আঁকাবাঁকা পথ ধরে চলে আসে ভালো লাগার দিকে। কিন্তু এরকম তো সে যদি চায় না, একদম না। সে যদি যাবে না, শুধু মোনারাও যেতে চায় না প্রথমে। মেয়েরা তো মাথা ব্যথা, সোজা অবধি হতে পারছে না। কী করে একা ফেলে রেখে যাবেন? মায়ের বন্ধ, কিন্তু থাকতেও পারেনি। সে যদি তীব্র আপত্তি জানালো, আরিশা তাকে না দেখলেও মন খারাপ করবে। আবার যদি মাকেও না দেখে, তবে তো তুলকালাম বাঁধবেই, কেঁদেই ফেলবে হয়তো। লোক সমাজে কিচ্ছুই মানবে না। তাই সে যদি জোর করলো খুব, এমনকি একটা ঠান্ডা হুমকিও ছুড়ে দিল মুনারাকে। আব্বু, তুমি সবার সাথে আপু শ্বশুরবাড়ি যাবে। যদি ভুল করেও আমার সাথে থেকে যেতে চাও, আমি কিন্তু রুমের দরজা আটকে বসে থাকবো। না পারবে আমার রুমে ঢুকতে, না পারবে আমাকে কোনো রকম সাহায্য করতে। এর থেকে বেশি ভালো হবে লক্ষ্মী মেয়ে হয়ে চলে যাও। মোনারা আর কথা বাড়ালেন না, চুপচাপ রওনা করলেন সবার সাথে। সে যদি এক পট্টি বরফ গলিয়ে ফেললো মাথা ঠান্ডা করতে করতে। এখন আরও দরকার। বিছানা থেকে নেমে কয়েক টুকরো বরফ ফ্রিজ থেকে আনতে গেল, অমনি ডোরবেল বাজলো। সে দিদি চমকে উঠল হঠাৎ শব্দে, কলিজা ছলাৎ করে লাফালো। এখন তো কারো আসার কথা নয়। এই তো কিছুক্ষণ হয়তো বের হলো সবাই। কে এলো? সে যে একা একটা মেয়ে মানুষ ঘরে, কেউ কি টের পেল? চোর ডাকাত এলো না তো? তখন আবার ডোরবেল বাজালো। সে যদি আস্তে আস্তে গুটিসুটি পায়ে দরজার দিকে এগোলো। কান পেতে জিজ্ঞেস করলো কে? ওপাশ থেকে উত্তর এলো না। সে যদি আবার জিজ্ঞেস করলো কে, কথা না বললে কিন্তু দরজা খুলবো না। জবাব এলো সময় নিয়ে, তাও ছোট্ট একটা উত্তর, আমি। সেই পরিচিত স্বর। সে যদি তীব্র বিস্মিত হয়ে শুনে, উনি এসেছেন। রুদ্রর আওয়াজ চিনতে তার ভুল হবে না, এটা ওনারই গলা। কিন্তু উনি কি করে আসবেন? উনি তো অসুস্থ। আর সুস্থ হলেই বা এখানে আসতে যাবেন কোন দুঃখে, তাও বাসাভর্তি মেহমান রেখে? সে যদি নখ কামড়ে অনেক যুক্তি সাজালো, কিন্তু যুক্তির কাছে হার মানল কৌতূহল, উত্তেজনা, আবেগ। রুদ্র কথা ভেবে মন আর মস্তিষ্ক ব্যাকুল হয়ে পড়ল। অধৈর্য হাতে দরজা খুলল সেজুতি। ওপারে রুদ্রকে সত্যি সত্যি শটান দাঁড়ানো দেখে চোখ কপাল ছুলো। অবিশ্বাস সাউন্ডে চেয়ে থাকলো। ভুলে গেল তীব্র মাথা ব্যথা, অসহ যন্ত্রণা, বরফের খণ্ড, সব 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 ভুলে বসলো রুদ্রকে দেখে।
নিচে ধরে শোধালো, আপনি কি সত্যি এসেছেন? রুদ্র কথা বলল না। সে শক্তপোকে চেয়ে চেয়ে ঢুকলো ভেতরে। সে যদি পিছিয়ে এলো, অল্প স্বল্প ঘাবড়ালো। একে একটা বাড়িতে সে আবার রুদ্র এলো। কেউ টের পেলে রক্ষে থাকবে না। ইজ্জতের দফারফা হবে, সাথে বাবার কানে চলে যাবে। কি হবে তখন? সে যদি ঘাবড়ানো দ্বিগুণ করে দিয়ে রুদ্র পা দিয়ে দরজা ঠেলে লাগিয়ে দিল, ছিটকে দিয়ে তুলে দিল। সে যদি বুক ছেদ করে উঠল ভয়ে। কাঁপাকাঁপি শুরু হলো তৎক্ষণাৎ। আগে হলে এমন হতো না। পরশু কাজ ভেবেই হচ্ছে। শাস্তির বহর যদি অমন হয়, ভয় তো লাগবেই। কিন্তু আজ তার অপরাধ কি? কি করলো সে? নাকি ওই দিনও সব খারাপ খারাপ কথা বলে আসায় রুদ্র খেপেছিল তার উপর। আর সুযোগ বুঝে শোধ তুলতে এসেছে। কিন্তু ওসব তো বলেছিল রাগের মাথায়। রাগের মাথায় বলা কথা কেউ কি ধরে? রুদ্র দরজা লাগিয়ে ঘাড় কাত করে তাকায়। এতেই যেন সে যদি বিরাট নাশ হয় ভয়ে। রুদ্র এগোয় গেলেই সে যদি পেছিয়ে গেল। রুদ্র থামল না। এক পা করে এগোচ্ছে সে। ঠিক তেমনি গুনে গুনে পেছাচ্ছে সে যদি। ঢোক গিলে বলো, কি সমস্যা? আপনি এখানে কেন? দরজা লাগিয়েছেন কেন? এগোচ্ছেন কেন এভাবে? একটা কেন কোনো জবাব দিল না রুদ্র। সে ক্রমশই এগোচ্ছে। কটমট করছে তার চোয়াল। যেন সেজদিকে খপ করে ধরলে গিলে ফেলবে। সে যদি এদিক ওদিক ভয়ে ভয়ে তাকালো। যেন কাঠের আসবাবপত্রগুলোকে অনুরোধ করলো, এই ভয়ানক লোকটার হাত থেকে আমাকে বাঁচাতে। একটা পর্যায়ে সোফার হাতলে বেজে সে যদি ধপ করে বসে পড়ল সোফাতেই। রুদ্র থমকালো তৎক্ষণাৎ। সোফায় দুই হাতলে হাত রেখে মাঝখানে বন্দি করলো সেজদিকে। সেজদির চোখ বড় বড় করে ফেললো। হাসপাস শুরু করলো সরতে। কিন্তু ব্যর্থ সে। রুদ্র ঝুঁকে আসতেই সেজদির চোয়াল এক হাতে ঝুঁকে পড়ল। চোখ খিজে বুঝে মাথাটাকে পিছিয়ে দিল। পিঠ লেপটে গেল ছোপার সাথে। রুদ্র তপ্ত সাত চোখ কপাল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। রুদ্র ঘন ঘন নিঃশ্বাস টের পাচ্ছে পরিষ্কার। কিন্তু লোকটা কিন্তু বলছেই না কেন। সে যদি টিপ টিপ করে চোখ খুলল। রুদ্র মুখের একদম কাছে। বরাবরের মতো সেজদির মুখ ধুকপুক করছে। বৌভাতে কেন জাননি? এদিক কথা বলে রুদ্র। তার শীতল কণ্ঠ। মাথা ব্যথা। সেজদির কথা আটকে আটকে এলো। মিথ্যে অজুহাত, তাই না? সে যদি দুদিকে মাথা জোরে জোরে নাড়ল। রুদ্র রেগে বেগে আগুন হয়ে বলল, চুপ! এ তো মিথ্যে কি করে বলেন আপনি? আর এই সামান্য একমাত্র বোন। আর ওর বউ ভাতে আপনি সামান্য মাথা ব্যথার জন্য যাননি। আই কাস্ট ট্র্যাশ ইট। কেন গেলেন না আপনি আমার জন্য? বিয়েতে আপনাকে চুমুক খেয়ে অন্যায় হয়ে গেছিল আমার। আচ্ছা, মানছি মানছি আমার অন্যায় হয়েছে। তাই বলে আপনার এরকম আচরণ করার তো কোনো মানেই হয় না। সে যদি এভাবে লুকোচুরি খেলার কি অর্থ? আপনার রাগ যদি এতই বেশি থাকে তাহলে আমাকে দুটো চড় থাপ্পড় দিতেন, ব্যাস চাপটার ওখানে ক্লোজ হয়ে যেত। ওভাবে কেটে কেটে পালিয়ে আসার তো দরকার ছিল না। কি প্রমাণ করলেন ওসব করে বলুন? সে যদি বিস্মিত কণ্ঠে বলো, আমি আমি আপনাকে চড় থাপ্পড় দিতাম? রুদ্র ক্ষিপ্ত হাতে সে যদি দুবাহু ধরলো। হ্যাঁ দেবেন, দরকার বললে দেবেন। আপনার এই ব্যবহারটা থেকে ওইটারে ভালো ছিল। তাও এতটা যন্ত্রণা পেতে হতো না। এতে অপরাধ আমাকে কুড়ে কুড়ে খেত না। কি চাইছিলেন আপনি? রুদ্র ধ্বংস হোক? রুদ্র বিধ্বস্ত হয়ে যাক? আপনার শোকে হা হুতাশ করুক? সে যদি হাঁ করে চেয়ে আছে। রুদ্র মাথা ঠিক নেই, সে বুঝে গেছে। তাহলে কি বলেছে দিদি? তার মতো 2 ফুটের একটা মেয়ে কিনা এমন 5 ফিট 10 ইঞ্চি একটা ছেলেকে চড় মারবে, আবার থাপ্পড়ও? এগুলো কি মুখের কথা? লোকটা কি ভেবেছে? বলছে নাকি বলার দরকার দেখে বলবে। আর তাকে শোকে ধ্বংস করে রুদ্র বিধ্বস্ত হবে। কে সে কি রুদ্র প্রেমিকা? সে যদি চুপ করে থাকা রুদ্র রাগ বাড়াচ্ছে। চুপ কেন থাকবে? সে যদি কথা বলবে, যা ইচ্ছে হোক, তবু কিছু একটা বলুক। রুদ্র ঝাঁকিয়ে বলল, উত্তর দিচ্ছে না কেন আপনি? হুঁ, কি বলবো, কিছু তো খুঁজে পাচ্ছি না। সেজদির উদাস স্বর যেন ঘোরের তলানিতে তার অবস্থান। রুদ্র ভুরু কুচকালো। হঠাৎ খেয়াল হলো সেজদির গায়ের উপর হেলে আছে সে। বাহুবন্ধনে আষ্টে পৃষ্ঠে রয়েছে সে যদি। তড়িৎ গতিতে রুদ্র উঠে পড়ল। পাশে সেজদি আবার তাকে চরিত্রহীন বলে দেয়। রুদ্র উঠে গেলে সেজদির গায়ের ওড়না ঠিকঠাক করলো। রুদ্র কোমরে হাত দিয়ে জোরালো শ্বাস ফেলল। দুজনকে ছুঁয়ে গেল খানিকের নিস্তব্ধতা। রুদ্র স্পষ্ট করে বলো, আই অ্যাম সরি। সে যদি বিস্ফোরিত চোখে তাকালো। ঠিক শুনল সে? অস্পষ্ট করে বলো, কি?
রুদ্র ঘুরে তাকালো। শুনতে পাননি? ওই দিন আপনাকে ওভাবে আমি বলতে চাইনি। আমার একদম ঠিক হয়নি অমন করা। সরি ফর দ্যাট।